নমস্কার, কণ্ঠস্বরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখে নিচ্ছি এই মুহূর্তের যে সাম্প্রতিক বিষয়গুলো নিয়েছি সেগুলোর উপর একটি চুলচেরা বিশ্লেষণ করা হবে। আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক এবং বিশিষ্ট রাজনীতিবিদ অভিজিৎ মজুমদার। আপনাকে আমাদের কণ্ঠস্বরে স্বাগত জানাচ্ছি। বিষয় হচ্ছে, অসমে বিপন্ন প্রায় ১৯ লাখ বাঙালি দেখা যাচ্ছে এনআরসিতে তাদের নাম নেই, তারা কার্যত রাষ্ট্রচ্যুত। অন্যদিকে দেখা যাচ্ছে বাংলাদেশে বাঙালি হিন্দুদের মঠ মন্দির থেকে আরম্ভ করে সর্বত্র সেখানে ভাঙচুর চলছে। এক ইসলামিক আগ্রাসনের কবলে সেখানে পড়েছে হিন্দু বাঙালিরা। তারই পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আপনি যেই দলে ছিলেন আগে, আপনি খুব ক্লোজলি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন, অভিষেক ব্যানার্জিকে দেখেছেন। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে যে ঘটনা হলো সেই ঘটনাকে আপনি কি বলবেন? আমি আজকে প্রথমেই আমাদের আসামের রূপকার হিতেশ্বর শইকীয়ার তিরোধান দিবসে তাকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, তার আত্মার চিরশান্তি কামনা করি। আজ বাঙালিরা ভারতবর্ষের সব জায়গায় বিপন্ন। যে বাঙালির হাত ধরে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, যে নেতাজির আত্মত্যাগে আজকে আমরা স্বাধীনতার মুখ দেখেছি, সেই ভারতবর্ষে আজকে বাঙালিরা আসামে বলুন আর পশ্চিমবঙ্গে বলুন সম্পূর্ণভাবে বিপন্ন। আসামে বাঙালিদের লালিপপের মতো খেলছে। ভোট আসলেই বাঙালির ফেভারে কথা বলে, বাঙালিকে বলে যে তোমাদের ছাড়া আমাদের চলবে না, আমরা তোমাদের সমস্ত রকম প্রোটেকশন দেব। অথচ 11 লাখ বাঙালির এনআরসির নামকরণ করেনি, এনআরসির লিস্টে বাঙালির নাম নেই। এই যে 11 লাখ যাদের নাম নেই তাদের কিন্তু আধার কার্ড, প্যান কার্ড এগুলো কিন্তু তারা করতে পারছে না। আধার কার্ড না হলে তারা ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে পারছে না। তাদের শিশুরা, তাদের বাচ্চারা, তাদের ইয়ং জেনারেশন যখন নাকি ইউনিভার্সিটিতে ভর্তি হবে, আপনারা জানেন যে বাঙালির মেধা নিয়ে কোনো সন্দেহ নেই। ভারতবর্ষ কেন পৃথিবীর মধ্যে বাঙালির মেধা অত্যন্ত প্রখর। কিন্তু আমাদের এই 11 লক্ষ বাঙালি ছেলেমেয়েরা যখন কলেজে ভর্তি হতে যাবে, যখন ভারতবর্ষের বিভিন্ন স্থানে ভর্তি হবে, তখন যখন আধার কার্ডের প্রয়োজন হবে, তারা কি করবে? এর জবাব কেন্দ্রীয় সরকার এবং আমাদের আসাম গভর্নমেন্টকে অবশ্যই দিতে হবে। আমরা বাঙালিরা যখন দেশ স্বাধীন করতে পারি, আমরা বাঙালিরা সমস্ত রকম যদি কোনো রকম অন্যায়ভাবে বাঙালিদের দমানোর চেষ্টা করে, তাদের রক্ষা করা আমরা নিশ্চয়ই করতে পারি। আজকে পশ্চিমবঙ্গে 10,000-এর বেশি লোক ঘর ছাড়া, বাড়ি ছাড়া, তাদের ঘর বাড়ি, ইভেন ঠাকুর ঘরের যে মূর্তি, সেই মূর্তি পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে, বাড়িতে লুণ্ঠন চলেছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিএসএফ বাংলাদেশ থেকে লোক এনে ঢুকিয়ে দিয়েছে এবং তারা এই কাজটা করেছে। অন্যদিকে দেখা যাচ্ছে মিয়ানমারে, মণিপুরের গভর্নর তার আগে বলেছিলেন, যিনি গভর্নর ছিলেন, যে মিয়ানমার থেকে উগ্রপন্থীরা এসে মণিপুরে এই ঘটনা করেছে, মণিপুরে হিংসা ছড়িয়ে দিয়ে তারা পালিয়ে গেছে, আশ্রয় নিয়েছে। এই যে ভারতবর্ষের সার্বভৌম রাষ্ট্র, তার যদি পশ্চিমবঙ্গে যদি বিদেশ থেকে ঢুকে যায়, যদি মণিপুরে বিদেশ থেকে, মিয়ানমার থেকে চলে আসে, তাহলে দেশের সার্বভৌমত্ব কোথায়? দেখুন, আজকে মুর্শিদাবাদে যে ঘটনাটা হয়েছে, আমি যে দলেরই পলিটিশিয়ান হই বা আমরা বাঙালিরা যে দলেরই হয়ে তারা ইলেকশন খেলুক বা লিডার হোক বা মিনিস্টার হোক, আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে ওখানে বাঙালি হিন্দুদের কোনো এক সম্প্রদায়ের মানুষ তাদের হত্যা করেছে, বাপ বেটার গলা কেটে দিয়েছে, তাদের ধরতে এতদিন 4-5 দিন লেগে গেছে। আর যদি মনে করলাম যে বাইরে থেকেই এসছে, যদি মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যে অন্য স্টেট থেকে এসছে,
যদি অন্য স্টেট থেকে আসে, তোমার যারা পুলিশের চোরংচড়া, যারা গুপ্তচররা পুলিশের আছে। ইন্টেলিজেন্স, ওরা তাহলে টোটালি ফেল। আজকে পুলিশ মন্ত্রীর কাছে তো রিপোর্ট থাকবে যে আমার এখানে এই ধরনের ঘটনা ঘটতে চলছে। তারপরে আপনি দেখবেন মুর্শিদাবাদের যে নাকি ধুলিয়ান যে চেয়ারম্যান, সে নিজে মদত দিচ্ছে, প্রত্যেকটা চ্যানেলে তাকে দেখাচ্ছে যে সে ইট ছোড়ায় ব্যস্ত। তার উপরে কি অ্যাকশন হয়েছে? আপনি যদি বাঙালি হিন্দুদের প্রোটেকশন করতে না পারেন, আপনি যদি ভাবেন যে কোনো এক সম্প্রদায়কে সন্তুষ্ট করলে আমি তো ভোটে জিতেই যাব, কারণ তাদের পার্সেন্টেজ হয়তো অফিসিয়ালি 33%, আনঅফিসিয়ালি হয়তো আরও বেশি, ওরা আমাকে ভোট দিলেই যথেষ্ট। এর জন্যে কোনো সময় আপনি বলেছিলেন যে গরু দুধ দেয় সে গরুর লাদ সহ্য করতেই হবে। কিন্তু আপনি যখন চিফ মিনিস্টার, তখন আপনি রাজধর্ম পালন করুন। আমরা হিন্দুরা আপনাকে ভোট দিই। আপনাকে যদি হিন্দু বাঙালিরা পশ্চিমবঙ্গে ভোট না দিত, তাহলে কোনো এক সম্প্রদায় যতই ভোট দিত আপনি কিন্তু জিততে পারতেন না। তাদের মধ্যে একটা পার্সেন্টেজ আছে যারা নাকি আপনাকে প্রত্যাখ্যান করে। সুতরাং আমাদের ভোটে যদি আপনি জিতে আসেন, তাহলে আপনি দেখুন না যে হিন্দু বাঙালিদের প্রোটেকশন দিয়ে তারা আপনাকে চিফ মিনিস্টার করতে পারে কি না। একবার শুধু আপনি হিন্দু বাঙালিদের পক্ষে কথা বলুন। আপনি নিজে ব্রাহ্মণ ভদ্রমহিলা, আপনি নিজে ব্রাহ্মণ, নিজে জগন্নাথ মন্দির করছেন, কিন্তু জীবে প্রেম করে যেজন সেজন সেবেছে ঈশ্বর। সুতরাং আপনাকে আগে বাঙালিদের প্রোটেকশন দিতে হবে। পশ্চিমবঙ্গের মাতা আপনি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি রাজধর্ম পালন করুন। আপনি কোনো রকম দল নির্বিশেষে যারা নাকি হিন্দুদের মন্দির জ্বলিয়েছে, যারা নাকি দেশের সম্পত্তি লুণ্ঠন করেছে, তাদেরকে উচিত শিক্ষা দিন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন, যাতে নাকি ভবিষ্যতে তারা আর এই ধরনের কাজ করার সুযোগ পায় না। আমি আপনাকে বলছি, আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি যদি হিন্দুদের প্রোটেকশন দেন, দিদি আপনি যেভাবে কাজ করছেন, যেভাবে কন্যাশ্রী ভাতাশ্রী অমুক তমুক ভাতা দিচ্ছেন, সমস্ত হিন্দুরা আপনাকেই ভোট দেবে। কিন্তু হিন্দুরা যদি প্রোটেকশন না পায়, আপনি মনে রাখবেন যে পরবর্তী নির্বাচনে বড় ধরনের বিপদ ডেকে আনছেন, নিজের পায়ে নিজে কুড়োল মারছেন। আজকে যেরকম আপনার স্টেটে শিক্ষার্থীরা কাঁদছে, ঠিক সেই রকম আপনাকে ভাবতে হবে যারা নাকি আইএএস আইপিএস বড় বড় অফিসার, বড় বড় কর্তা ব্যক্তি আপনাকে তৈরি করছে, তারা কিন্তু মাস্টার। এটা ভুলে গেলে হবে না। দেখুন, যেই অবস্থাটা পশ্চিমবঙ্গে হয়েছে বা অসমে হচ্ছে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে, সেই জায়গা থেকে একটা কথা উঠে আসে যে হিন্দু বাঙালিদের আবারও বোধহয় আরও এক মানে স্বাধীনতার বা মর্যাদার সঙ্গে বাঁচার এক লড়াই বোধহয় করতে হবে আগামী দিনে। দেখুন, এই কথাটা ভুললে চলবে না। যদি বাইরে থেকে কোনো শত্রু আসে, যেরকম বাংলাদেশ থেকে, যেহেতু এটা বর্ডারিং জোন, 50 কিলোমিটার অবধি বিএসএফের আওতায় আছে, সুতরাং এটাও দেখতে লাগবে যে বিএসএফের ইন্টেলিজেন্সও ফেল কিনা। যদি এটাকে একটা রাজনীতিকভাবে এই ইস্যুটাকে নেয় আর হিন্দুরা যদি বারবার মার খায়, তাহলে আপনাকে বলছি, এই হিন্দুরা যেরকম ইংরেজকে, এই বাঙালি যেরকম ইংরেজকে সরিয়ে নতুনভাবে স্বাধীনতা এনেছিল ভারতবর্ষে, আমাদের রক্তে, সেই নেতাজির রক্ত, সেই রবীন্দ্রনাথের রক্ত, আমরা আবার পারবো আমাদেরকে নতুনভাবে স্বাধীন করতে। আইন শৃঙ্খলা পরিস্থিতি পশ্চিমবঙ্গে অবনতি হয়েছে, তা বলার কিন্তু অপেক্ষা রাখে না। ধুলিয়ানে এই ইনসিডেন্ট হয়ে যাওয়ার পর, সেই ধুলিয়ানে যেখানে অস্থায়ী শিবির বানানো হয়েছে, সেখান থেকে আপনার বস্তা ভর্তি 17টি কৌটা বোমা উদ্ধার হয়। পুলিশের খবর থাকে না, স্থানীয় লোকেরা দেখে দেয়। এটা কি সম্ভব আদৌ? আপনি সমস্ত চ্যানেলে দেখবেন যে ওই সম্প্রদায়ের মানুষটা কিরমভাবে হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে। আজকে আমার বাড়ি, আমার ঘর, আপনার ঘর সব থেকে প্রিয়, সেই ঘর জ্বালিয়ে
আমাদের গরু ছাগল নিয়ে লুণ্ঠন করেছে, সমস্ত জায়গায় দেখা যাচ্ছে। তারপরে যদি প্রশাসনকে যদি আপনি নিজের বন্ধন থেকে যদি বের করিয়ে আপনি যদি প্রশাসনকে সম্পূর্ণভাবে পাওয়ার দেন, আমি নিশ্চিন্ত যে কলকাতা পুলিশ আপনার স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করে সেই কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই সব কিছু দমাতে মাত্র 1 ঘন্টা টাইম লাগবে। শুধু তাদের প্রশাসনিক সম্পূর্ণভাবে পাওয়ার দিয়ে দিন। আপনি যদি ভাবেন যে এইভাবে আমি আমার ভোট বৈতরণী পারবো, হ্যাঁ, আপনি একটা জিনিস জানেন যে হিন্দুরা যদি একটাও ভোট না দেয়, তাও একটা সম্প্রদায়ের ভোটে আমি ভোটে জিতে যাব। কিন্তু আপনাকে বলছি, যদি এই বুদ্ধিতে আপনি চলেন, তাহলে নেক্সট যখন আপনি চিফ মিনিস্টার হবে, আজকে আমি আপনাকে ডিক্লেয়ার করে দিলাম, 3 বছরের ভেতরে দেখবেন ওই সম্প্রদায় থেকে দাবি উঠবে যে আমাদের লোক আজকে চিফ মিনিস্টার হবে। তখন কিন্তু আপনি মাথায় হাত দিলেও পস্তাবেন। পশ্চিমবঙ্গ কিন্তু তখন হাতের বাইরে চলে যাবে। এই কারণে দিদি আমি একটা কথা বলছি, আপনি আসুন, আপনি হিন্দুদের সঙ্গে থাকুন, হিন্দুদের সাপোর্ট নিন। আর হিন্দুরা জানে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো গতি নেই। আপনাকে নিশ্চয়ই ওরা হাতে তুলে নেবে, প্রাণে তুলে নেবে। কিন্তু হিন্দুরা যদি ব্যথিত হয়, হিন্দুদের মন্দিরে যদি আঘাত হয়, যদি বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গের একই রকম যদি শুরু হয়ে যায়, তাহলে কিন্তু হিন্দুরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করবে। সারা ভারতবর্ষে আপনি কিন্তু হেরে যাবেন এবং আপনি কিন্তু সেই দিশার দিকে যাচ্ছেন। আপনি যাদেরকে বিশ্বাস করছেন তারাই কিন্তু বিশ্বাসঘাতকতা করবে। আমাদের ইতিহাস কিন্তু সেটাই বলে, মির্জাফর কিন্তু ওই সম্প্রদায় থেকেই হয়েছিল। সুতরাং পেছনের ইতিহাস আপনি একটু দেখুন। এই সম্প্রদায়ের সঙ্গে আপনি যদি ভালো কাজ করে, নিশ্চয়ই আমি তো এখনও বলছি যে স্বাধীনতার সময় যেরকম মৌলানা আব্দুল কালাম আজাদ ছিল, সেরকম বড় বড় স্বাধীনতা সংগ্রামী কোটি কোটি টাকা তাদের সম্পত্তি দিয়ে ভারতকে স্বাধীন এনেছিল। কিন্তু সেই মানসিকতা এখন আর নেই কেন? সেই মানসিকতায় ফিরিয়ে আনুন। আপনি যেরকম ইমানদের নিয়ে ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করেছেন, ঠিক সেই রকম হিন্দুদের নিয়ে, হিন্দু ব্রাহ্মণদের নিয়ে, হিন্দু বাঙালিদের নিয়ে, যাদেরকে নাকি মারধর করেছে, যাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, তাদেরকে নিয়ে আসুন। নিয়ে এসে এই ধরনের একটা মিটিং করুন। তখনই হিন্দু বাঙালিদের কাছে একটা বার্তা পৌঁছাবে যে হ্যাঁ, দিদি সবার জন্য আছে, আমরাও দিদির সঙ্গেই থাকব। আমরা যদি দিল্লির কথা বলি, দিল্লিতে কেজরিওয়ালকে সমর্থন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানেও কিন্তু বিদ্যুৎ ফ্রি, বাস ফ্রি, জল ফ্রি, সমস্ত ধরনের ফ্রি ব্যবস্থা করে দিয়েও কিন্তু সেই সরকারের বিপর্যয় হয়েছে। এবং মমতা ব্যানার্জি যে দেখা গেছে শেষ যাকে সমর্থন দিয়েছিলেন তার কিন্তু তরি ডুবেছে। তো পশ্চিমবঙ্গে কিন্তু এবার রামনবমীতে আমরা একটা ইঙ্গিত দেখতে পেয়েছি যে প্রচুর পরিমাণে লোকেরা এসে গেছে এবং তৃণমূল কংগ্রেসের বিধায়করা বাধ্য হয়েছেন এই নবমীর র্যালিতে হাঁটার জন্য। আপনি কি ভাবেন যে আজকের ডেটেও বিজেপি সক্ষম পশ্চিমবঙ্গে নতুনভাবে একটা উদয় হওয়ার জন্যে? দেখুন, শুধু হিন্দু বাঙালিরা বা হিন্দুরা একত্রিত হলে হবে না। বিজেপির পশ্চিমবঙ্গে দিল্লিতে তো 42টা আসন, দিল্লি আর পশ্চিমবঙ্গের ভেতরে অনেক ফারাক আছে। পশ্চিমবঙ্গে 284টা আসন। সুতরাং পশ্চিমবঙ্গে যদি প্রত্যেকটা জায়গায় এক হচ্ছে, পশ্চিমবঙ্গে কিন্তু বিপরীত মেরুতে চলছে। একটা হচ্ছে রাজনীতিভাবে যেরকম আপনাকে পশ্চিমবঙ্গে হারাতে লাগবে, ঠিক সেই রকম পশ্চিমবঙ্গে কিন্তু একটা সম্প্রদায় আছে, তারা সব সময় যে দল শাসনে থাকে তাদের সঙ্গেই থাকে। আজকে যদি বিজেপি শাসন করে, নিশ্চয়ই তারাও দেখবেন যে বিজেপির সঙ্গেই চলে আসছে। কিন্তু তাদের ভুল পথে যারা চালনা করছে তারা কিন্তু সর্বনাশ করছে। আমি আপনাকে বলছি যে যদি এইভাবে চলে, আপনি দেখবেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একদিন ওই সম্প্রদায়ের থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছে।
আমি এটা বলছি না যে তাদের মধ্যে যোগ্যতা নেই, তাদের মধ্যেও যোগ্যতা আছে, কিন্তু সেই মানসিকতায় নিয়ে আসতে হবে যে মানসিকতায় আমাদের পশ্চিমবঙ্গ সম্পূর্ণভাবে সুরক্ষিত হবে। যদি আমরা পশ্চিমবঙ্গে যদি সুরক্ষিত বাঙালিরা না থাকে, তাহলে বাঙালিরা কোথায় গিয়ে সুরক্ষিত হবে? শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গ জ্বলছে, কিন্তু কার্যত পদ্ম শিবিরে আস্থা নিয়ে প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী কিন্তু নিশ্চুপ। এখন পর্যন্ত মণিপুর হোক কিংবা আমাদের মুর্শিদাবাদ, তাকে কিন্তু সেরকম প্রতিক্রিয়া করতে দেখা যায়নি। দাবি উঠেছে বিশ্ব হিন্দু পরিষদ, RSS থেকে বিভিন্ন জায়গায় সামাজিক মাধ্যমে, সংবাদ মাধ্যমে তারা কিন্তু বলছে যে প্রধানমন্ত্রীর নীরব থাকা উচিত নয়। দেখুন, আপনি যদি ভারতবর্ষের রাজনীতি পরিস্থিতি দেখেন, তাহলে আপনি দেখবেন যে আজকে ফুল মেজরিটি নিয়ে বিজেপি গভর্নমেন্ট আসেনি। এই ফুল মেজরিটি না আসার জন্যে ওদের নীতিশ কুমারের দল আর চন্দ্রবাবু নাইডুর TDP ওদের সমর্থন নিতে লেগেছে। এরা যদি কেউ একজন উইথড্র করে, তাহলে দেখুন রাজনীতি তো, রাজধর্ম তো কেউই পালন করছে না। তারা ভাবছে যদি এদের মধ্যে একজন সমর্থন উইথড্র করে, তাহলে কিন্তু এই তৃণমূল কংগ্রেসই দেখবেন পার্লামেন্টে নো মোশন করে বেরিয়ে যাবে আর ওদের বৈতরণী পার করে দেবে। এর জন্য হয়তো আমার মাননীয় প্রধানমন্ত্রী কৌশলপূর্ণ স্থিতি নিয়েছে, কিন্তু আজকে যা স্থিতি তাতে প্রধানমন্ত্রীকে যেরকম পশ্চিমবঙ্গে আসতে লাগে, প্রধানমন্ত্রী আমার মনে হয় তার জীবনে সবচেয়ে বড় মিস্টেক করেছে যে মণিপুরে এত দাঙ্গায়, এত কিছুর পরে, এত উগ্রপন্থী, এত মানুষ হত্যার পরেও ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের একটা ছোট্ট রাজ্য নর্থ ইস্টের জন্যে মণিপুর হচ্ছে কালচারাল স্টেট, সেই স্টেটে যে একবার আসলো না, এর থেকে খারাপ কিছু হতে পারে না। আরেকটা হচ্ছে যে প্রধানমন্ত্রী বা অমিত শাহ ইমিডিয়েট আসা উচিত। আজকে দিদি যেরকম বলেছে যে প্রধানমন্ত্রী ভালো, কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু অমিত শাহ ঠিকমতো ট্যাকেল করতে পারছে না। তার মানে কোনো একটা জায়গায় দিদি বোঝাতে চাইছে যে আমি বিজেপিকে সাপোর্ট করছি। সুতরাং এই সব জিনিস ভুলে আমাদের হিন্দু বাঙালিদের রক্ষার্থে এবং হিন্দু মানুষদের রক্ষার্থে আমাদের সমস্ত পলিটিক্যাল পার্টিকে এক হয়ে পশ্চিমবঙ্গের এই ধরনের বিশৃঙ্খলা, এই ধরনের যে একটা রাইট স্টার্ট হয়েছে সেটার উপর ধ্যান দিতে হবে। আর আমি ওই সম্প্রদায়ের মানুষদের বলছি যে ওয়াকার বিল নিয়ে যে কথাটা বলেছে, ভালো করে জানুন, আপনাদের যারা নাকি অ্যাডভাইস দিচ্ছে তাদের ওপর নজর দিন। ওয়াকাফ বিল যদি স্টেট মনে করে, যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মনে করে যে আমি এই বিলটার ওপরে আমাদের ধার্য হবে না, তাহলে তো তাদের ধার্য করার ক্ষমতা নেই। তাতে তো লেখা আছে যে ওয়াকাফ সম্পত্তি যদি করতে লাগে তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সম্পূর্ণ পাওয়ার। এই জিনিসটা কিসের জন্য তারা বুঝতে পারছে না? কেন দাঙ্গা লাগাতে চাইছে? দাঙ্গা লাগিয়ে কোনো সুরা হয় না, কোনো দেশ উন্নতি হয় না, ইকোনমিক্যালি টোটালি ফেলিওর হয়ে যায়। আজকে আপনি দেখুন যে পশ্চিমবঙ্গে আমার কাছে পুরোপুরি রিপোর্ট আছে যে ফ্ল্যাটের দাম পড়ে গেছে। কিসের জন্যে? মানুষ ভয় পাচ্ছে। যারা ঘর বাড়ি বানাচ্ছে, যারা প্রমোটার, তারা বানানোর পরে সেই প্রাইস পাচ্ছে না। কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে একটা দাঙ্গার স্থিতি শুরু হয়ে গেছে। সুতরাং ইকোনমিক্যালিতেও পশ্চিমবঙ্গ ব্যাক পজিশনে চলে আসছে। আজকে একটা পাওয়ার প্রজেক্ট ওপেন করলো, আরে পাওয়ার প্রজেক্টটা হতে তো, একটা থার্মাল প্রজেক্ট হতে মিনিমাম 5 বছর লেগেছে। 5 বছর ধরে করে এটা সিঙ্ক্রোনাইজ করলো। তো সিঙ্ক্রোনাইজ করা মানেই আমি একটা ইন্ডাস্ট্রি করে দিলাম, একটা বিরাট কিছু করে দিলাম, সেটা না। অনেক ইনভেস্টার আসছে, অনেক মানে মানুষ আসছে, কিন্তু আপনি মনে রাখবেন যে ইনভেস্টারদের নিরাপত্তা, ইনভেস্টাররা যে ওখানে ইনভেস্ট করবে তাদের সফলতা, তাদের প্রশাসনিক নির্ভরতা, এগুলো যদি না পায়, তারা যদি তাদের শান্তিটা দরকার, শান্তি না পায়, তাহলে ইন্ডাস্ট্রি চলতে পারে না, ওখানে কিছু করতে পারবে না। দেখা গেছে আপনার
অসমের ক্ষেত্রে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা গেছে জনবিন্যাসটা খুব দ্রুত চেঞ্জ হয়েছে। এই চেঞ্জ হওয়ার মূলে এই সাম্প্রদায়িক শক্তির উত্থান, কি মনে করেন আপনি? দেখুন, আসামে একটা কথা তো মানতেই লাগবে যে আগে যারা মিনিস্ট্রিতে ছিল তারা হয়তো কোনো এক সম্প্রদায়কে বেশি ফেভার করে গেছিল, বা তাদের উপায় ছিল না, কারণ তখন আমাদের এখানে একটা দল ছিল যারা একটা সাম্প্রদায়িক দলও ছিল, যারা একটা সম্প্রদায়ের ভোটে জিতেছিল। তো সেই পরিস্থিতিতে কি হয়েছিল না, তাদের অনেক কিছু সাপোর্ট করতে লেগেছিল। হ্যাঁ, একটা সাধুবাদ আমি আসামের মাননীয় চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াকে দেব, যে উনি এই বিভাজনটাকে ভুলে গিয়ে সবাইকে নিয়ে চলার চেষ্টা করছে, এবং এটা দরকার। যদি এটা না হতো তাহলে পশ্চিমবঙ্গের মতো আসামও ওই অবস্থায় চলে আসতো। কিন্তু আজকে আসামের উন্নতির জন্যে যেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার বা যেই ধরনের কাজ করতে লাগে, যেটা আমাদের আগে যেটা ছিল আসামের, যে আমাদের মেন শিল্পই হচ্ছে চা উদ্যোগকে আবার পুনর্জীবিত করতে লাগবে, এবং চা শ্রমিকদের নিজেদের আনতে লাগবে, নিজেদের সঙ্গে আনতে লাগবে। যদি না আনে তাহলে আপনি দেখেছেন যে ছাবুয়ায় কালকে কি হয়েছে না, জনসভায় জনগণ, এটা কিন্তু কোনো দলের না, ছাবুয়ার মতো জায়গায় জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে, আপনাদের মিটিং করতে দেয়নি। এটা কিন্তু একটা অশুভ সংকেত। এটার ওপর আপনাদের নজর দিতে হবে, সেন্ট্রালকেও দেখতে লাগবে, স্টেটকেও দেখতে লাগবে। যদি আপনারা ভাবেন যে পুনরায় আমি আবার আসামে মিনিস্ট্রি করব, শুধু পয়সা ছড়ালে হবে না, আপনাদের প্রত্যেক জনগণের উন্নতি করতে হবে, তবেই আপনারা আবার পুনরায় আসামে আপনারা মিনিস্ট্রি করতে পারবেন। এই মুহূর্তে নিয়েছি ছোট একটা বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আমরা কথা বলছি অভিজিৎ মজুমদারের সঙ্গে। আমরা অসমের যে জনবিন্যাসের কথা বলছি, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে অসমের বিভিন্ন জেলাতে জনবিন্যাস পরিবর্তন হয়েছে। তারই সঙ্গে অসমের কিন্তু ইন্ডাস্ট্রি, যদি বাজার থেকে, মাছ থেকে, ব্রয়লার থেকে, সমস্ত কিছু ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের হাতে নেই। আমরা চাল উৎপাদন বা ডাল উৎপাদন কিন্তু বাইরের রাজ্যের উপর আমাদের ডিপেন্ড করতে হচ্ছে। এইরকম একটা অবস্থায় আমরা বলছি খিলঞ্জিয়ার অধিকার প্রতিষ্ঠা করব, আলফার সঙ্গে চুক্তি হয়ে গেছে, 99টা আসন খিলঞ্জিয়াদের হাতে থাকবে। কিন্তু কথা হচ্ছে যে এই অসম চলবে কি করে? যদি বাইরের রাজ্যের উপরে আমাদের ডিপেন্ড থাকতে হয়, তাহলে আমরা কি করে আগামী দিনে এগিয়ে যেতে পারবো? অন্যদিকে আমাদের উপর জনবিন্যাস পরিবর্তন হচ্ছে, আমাদের হাতে সমস্ত শিল্প অন্যের হাতে চলে গেছে। আমরা যখন ছোটোবেলায় জিওগ্রাফি পড়তাম, তখন ওখানে আসাম সম্বন্ধে কী লেখা থাকতো? আসাম হচ্ছে খনিজ ভাণ্ডারে ভরপুর একটা স্টেট। এখানে তেলও পাওয়া যায়, গ্যাসও পাওয়া যায়, কয়লাও পাওয়া যায়। আপনার পাওয়ার প্রজেক্টের জন্যে এখানে নদী, আমাদের সবচেয়ে বড় ব্রহ্মপুত্র আছে, ব্রহ্মপুত্রের শাখা প্রশাখা আছে। তারপরে আসামে কেন ইন্ডাস্ট্রি হচ্ছে না? আমাদের সৎ ইচ্ছার অভাবে। ইন্ডাস্ট্রি হতে গেলে আপনি সিন্ডিকেট রাজ করবেন, আপনার কয়লা ওঠাতে লাগে, যদি সাপোজ 1 টাকা, সেই কয়লাটা যদি বাইরে যায়, আপনাদের যদি গুন্ডা ট্যাক্স দিয়ে সেটাকে বাইরে 1 টাকার কয়লা যদি 2 টাকায় সেল করতে হয়, তাহলে আপনি ভাবেন যে এখানে ইন্ডাস্ট্রি হবে? ইন্ডাস্ট্রি করতে গেলে আপনাকে সৎ ইচ্ছার আপনার ইন্ডাস্ট্রি প্রকাশ করতে হবে। আমি সেদিন একটা ইকোনমিক্যাল স্টেটমেন্ট দেখছিলাম, বলছে যে চায়নার প্রোডাক্ট
কেন এত বেশি সারা পৃথিবী গ্রাস করেছে। এইসব জিনিস আমাদের যারা ইন্ডাস্ট্রি মিনিস্টার বা যারা আমাদের এখানে রাজত্ব করছে তাদেরও দেখতে লাগে। দেখুন চায়না কি করছে, চায়না যখন একটা ইন্ডাস্ট্রি করছে, ওই ইন্ডাস্ট্রিতে মনে করুন আমার ভারতবর্ষে একটা ইন্ডাস্ট্রি হওয়ার পরে ওরা সব ইন্ডাস্ট্রি তো প্রফিটের কারণে করে, ওরা যদি প্রফিট রাখে 1 টাকা, তাহলে চায়না কি করছে অনেক বেশি, মনে করেন একটা ইন্ডাস্ট্রি সাপোজ একটা আপনার আসামের জন্য ধরুন একটা চা ইন্ডাস্ট্রি চায়না স্থাপন করছে, ও কি করছে ওইখানে লেবারদের অনেক বেশি করে নিয়ে নিচ্ছে, মানে ওখানে ইকোনমিক্যালি ও কী করছে প্রত্যেকটা মানুষকে উন্নতি করছে। যদি আমাদের আসামে একটা চা ইন্ডাস্ট্রিতে 100টা মানুষ লাগে, তাহলে সেম ইন্ডাস্ট্রিতে ওরা কি করছে 500 লেবার নিয়ে নিচ্ছে। 500 লেবার নেওয়ার ফলে ওদের কি হচ্ছে কস্ট কমে, মানে প্রফিটটা কম হচ্ছে, কস্ট অফ প্রোডাকশনটা বেড়ে যাচ্ছে কিন্তু প্রফিটটা কম হচ্ছে। কিন্তু তাদের আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে যে আপনার শিক্ষা ব্যবস্থা, চায়নার যে শিক্ষা এটা তো পরে আপনি শুধু এই জিনিসটা শুনুন, ওদের প্রোডাকশনটা বাড়িয়ে দিচ্ছে আর এমপ্লয়মেন্ট জেনারেশন বাড়িয়ে দিচ্ছে, প্রফিটটা কম রাখছে। প্রফিটটা কম না রাখাতে সারা পৃথিবীতে ওদের জিনিসের দাম কম হয়ে যাচ্ছে। জিনিসের দাম কম হওয়াতে দেখুন একদিকে যেরকম লেবার বাড়িয়ে দিচ্ছে, আপনার ওইখানে লেবারদের একটা চাহিদা তৈরি হচ্ছে, তারপরে ওরা কি করছে তার প্রফিট মার্জিন কম রাখাতে তাদের মার্কেটের সারা পৃথিবীর মার্কেট তারা ধরতে পারছে। এই জন্য ইকোনমিক্যালি আজকে প্রায় 20-30 বছর ধরে ইকোনমিক্যালি চায়না এত গ্রোথ করেছে। তাদের শিক্ষা ব্যবস্থাটা আলাদা, আর তার সঙ্গে যে বিষয়টা রয়েছে আপনার তারা যে জিনিসগুলো ট্যাক্সই জিনিস ওরা বিক্রি করে, আপনি যদি 100 টাকা একটা জিনিস কিনেন ওরা বলে দেবে ওটা 6 মাস যাবে, 6 মাস যাবে না হয়তো 1 বছর যাবে বা 6 মাসের মাথা নষ্ট হয়ে যাবে। এই যে ট্যাক্সই তাদের বিষয়টা রয়েছে না, তার জন্য দেখা যাচ্ছে যে আপনার মোবাইল থেকে আরম্ভ করে সমস্ত কিছুর যা পেরিফেরিয়ালস যা দরকার হয়, ভেতরের যা ছোটোখাটো পার্টস থেকে আরম্ভ করে যা দরকার হয় সমস্ত কিছু তো চায়নার থেকে আসছে কোন পথে? শ্রীলঙ্কা হয়ে গুজরাট পোর্ট হয়ে ঢুকছে সারা ভারতবর্ষে, অথচ আমি বলছি চায়নার সঙ্গে আমার ব্যবসা হবে না। দেখুন আজকে আমি কোনো পলিটিক্যাল পার্টিতে নেই বলে আমি আপনাকে একটা কথা বলতে পারছি বা আমার সৎসাহস হচ্ছে। আপনি বলুন তো এই যে হিতাধিকারী এই সিস্টেমে যদি চলে, আপনি ভাবেন যে ইকোনমিক্যালি কোনো স্টেট গ্রোথ হবে? আপনি তো একটা জায়গায় ওদের আবদ্ধ করে দিচ্ছেন। আপনি ঠিক আছে একটা সাপোর্ট করছেন, আপনি স্বাস্থ্যতে সাপোর্ট করুন, আপনি ওদের অন্যদিকে সাপোর্ট করুন, কিন্তু ওরা যদি ঘরে বসে কেউ পয়সা পেয়ে যায় তখন তো ওরা ওই জায়গাটার মধ্যে স্টপ হয়ে যাবে। আর এতে কি হয়েছে, এই যে হিতাধিকারী যেটা বলেছেন না, আপনার আসামে যখন তরুণ গগৈ গভর্নমেন্ট ছিল তখন দেখা যাচ্ছিল যে প্রতিটা স্কিমকে একটা ইউএনডিপির যেটা মানে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলদের দিকে নিয়ে যাচ্ছিল, যেখানে মানে মার্জিনাল ইউটিলাইজেশন অফ দ্য প্রোডাক্টস ছিল। কিন্তু এখন এই হিতাধিকারীর যে হিতাধিকারী প্রকল্পে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা সবচেয়ে বেশি অসুবিধা হয়েছে যে গ্রামে গঞ্জে এখন কিন্তু সেই টাকায় মদের আসর, আর মহিলারা হচ্ছে আপনার ওই যে গোটে তারা বন্ধক হয়ে যাচ্ছে, সেই গোটের প্রতি মাসে পয়সা দিতে হবে, কি করে আনতে হবে, এই সমস্ত একটা সমাজে কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতি পরিবেশের তৈরি হয়েছে। সরকার কর্তা বুঝতে পারছেন কি না জানি না, কিন্তু এই হিতাধিকারী প্রকল্প কিন্তু সমাজে একটা বিভেদ বা সমাজে একটা উচ্ছৃঙ্খল পরিবেশের সৃষ্টি করছে। দেখুন আসামের মেন সোর্স অফ ইনকাম কোথায় আছে আপনি বলুন? আসামের মেন সোর্স অফ ইনকাম আজকের ডেটে হচ্ছে এই মদের দোকান থেকে যেই এক্সাইজ আসছে, এটা ভীষণভাবে বেড়ে গেছে। এর জন্যে আগে মদের দোকান খুলতো 11টা থেকে 7টা, এখন হয়ে গেছে 11টা থেকে রাত্রি 12টা। তারপরে এই যেটা আমাদের এখানে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে এত এইখানে তেল আছে, জল আছে, আমরা পাওয়ার প্রজেক্ট আরও বেশি করে কেন করছি না? কেন আমাদের অন্যের ওপর ডিপেন্ড থাকতে লাগবে? আমাদের কেন পাওয়ারের কস্টটা এত বেশি হবে? দেখুন ইন্ডাস্ট্রি যদি আসে তাহলে ইন্ডাস্ট্রিকে সেই ফেসিলিটি দিতে হবে। আজকে যদি পশ্চিমবঙ্গ পারে তাহলে আসাম কেন পারবে না? আজকে দেখুন দুর্গাপুর থেকে যে ইন্ডাস্ট্রিরা পাওয়ার পারচেস করে তারা হায়েস্ট টু হায়েস্ট 5 টাকা রেট দেয়,
তার উপরে না 4 টাকা রেটে তারা ইন্ডাস্ট্রির কারণে পাওয়ারটা দেয়। আর আমাদের এখানে স্পেশাল ইকোনমি জোনের একটা পার্ট তো আছে, আমাদের এখানে জিএসটি অনেক বেশি ফেসিলিটি পায়, প্রায় 300% জিএসটি ফেসিলিটি দিচ্ছে। কিন্তু আজকে যখন ইন্ডাস্ট্রি করতে আসবে, সে স্টিল ইন্ডাস্ট্রি বলুন বা সুগার ইন্ডাস্ট্রি বলুন বা যে কোনো ইন্ডাস্ট্রি করতে গেলে তাদের একটা ফেসিলিটি লাগে পাওয়ারের। যারা চুরি করবে না, যারা চুরি করবে তাদের বিভিন্ন ম্যাটার। কেন আমি আগেও ইলেকট্রিসিটি বোর্ডের ডাইরেক্টর ছিলাম, আমি দেখেছি এইখানে অনেক প্রোডাক্ট আছে, অনেক ইন্ডাস্ট্রি আছে, ওদের একটাই হচ্ছে যে পাওয়ার চুরি করা। আপনি যদি পাওয়ার না চুরি করে যদি ভালো মতো সৎ ইচ্ছায় কাজ করেন, আর আমাদের গভর্নমেন্ট যদি ওয়েস্ট বেঙ্গলের যে রেটে পাওয়ার ট্যারিফ দিচ্ছে ইন্ডাস্ট্রিকে, এই 5 টাকার মধ্যে বেঁধে যদি ইন্ডাস্ট্রিগুলোকে 5 টাকা করে দেয়, আমি লিখে দিচ্ছি কোনো ইনভেস্টার বাইরে থেকে লাগবে না। ওই লাখ লাখ কোটি কোটি টাকা শুধু ডায়লগ দিয়ে চলে যাবে না, লক্ষ লক্ষ কোটি কোটি এত ইনফ্রাস্ট্রাকচার, এত খনিজ পদার্থ থাকার পরে সব ইন্ডাস্ট্রির লোক এখানে এসে ইন্ডাস্ট্রি করবে। শুধু আপনি পাওয়ার ট্যারিফটা ঠিক করে করুন আর পাওয়ার চুরিটাকে বন্ধ করুন। আমার এরকমও দেখা আছে যে এখানে ঘরের পাশে একটা ইন্ডাস্ট্রি ছিল, যেটা নিয়ে আমি নিজে ফাইট করেছিলাম যে সারা আসাম লোডশেডিং হবে। এটা কিন্তু কংগ্রেস গভর্নমেন্টের সময়, আমি তখন কংগ্রেস পার্টির সঙ্গে যুক্ত ছিলাম, তাও কিন্তু আমি ইন্ডাস্ট্রির জন্য কিন্তু বলে গেছিলাম যে এটা কিন্তু খুব বড় অন্যায় হচ্ছে। সারা আসাম লোডশেডিং হলেও এখানে একটা সিমেন্ট ইন্ডাস্ট্রি আছে, যারা নাকি ট্যাপিং করে পাওয়ার নিয়ে দিনের পর দিন চালাচ্ছে। সারা আসাম লোডশেডিং হলেও সেই ইন্ডাস্ট্রিটা লোডশেডিং হবে না। তাদের সাবস্টেশন নিজের ঘরে করে সেই সাবস্টেশনটা তারা নিজেরা চালাচ্ছিল। এটা যে কত বড় অন্যায় কাজ করছিল। ট্যাপিং সাধারণত 3 মাস হয়, সেই ট্যাপিং কিন্তু 5 বছর চলেছে, যেটা নাকি পুরো ইন্ডাস্ট্রির ইয়েটাকে ভেঙে দিয়েছিল। আর একটা কথা আমি বলে গেছিলাম যে সুবনসি প্রজেক্ট, আমি কিন্তু কংগ্রেসের সময় নিজে প্রেস কনফারেন্স করে বলেছিলাম যে ভারতবর্ষের যদি উন্নতি করতে হয়, নর্থ ইস্টের যদি উন্নতি করতে হয়, তাহলে সুবনসি প্রজেক্ট লাগবেই লাগবে। কিন্তু সেই সময় বিভিন্ন আন্দোলনের জন্য সুবনসি প্রজেক্টটা নেয়নি, যদিও ওদের কিছুটা ভুল ছিল, কারণ ওদের সার্ভেতে কোনো ভুল ছিল। এটা অনেক পিছিয়ে গেছে। এখন যে ট্যারিফ হয়েছে সেই ট্যারিফ পাওয়ার কিনে আপনি লাভ করতে পারবেন না। আরেকটা কিন্তু আমি সেই সময় বারবার করে বলেছিলাম, আমি কিন্তু একটা বই লিখেছিলাম, সেই বইয়ের মধ্যেও লেখা আছে যে ক্রুশাল ইস্যু অফ পাওয়ার সেক্টর ইন নর্থ ইস্ট, যে বইটা আমার লেখা আজ থেকে 15 বছর আগে, যে বইয়ের মধ্যে আমি লিখে গেছিলাম যে চায়নার এই ড্যামটা যদি তার প্রোটেকশনে যদি আমাদের ইন্ডিয়াতে সেম একটা ড্যাম না হয়, তাহলে কিন্তু যদি চায়নার সঙ্গে কোনোভাবে আমাদের যুদ্ধ লাগে, তাহলে ড্যামের জল ছেড়ে দিলে পুরো নর্থ ইস্ট ভেসে যাবে। সুতরাং এইগুলো সমস্ত কিছু নিয়ে সবাইকে পরিকল্পনা করে এগোতে হবে। যেটা হয়েছে হয়েছে। এখন যদি ইন্ডাস্ট্রিকে এখানে সোনার ফসল ফলাতে লাগে, আসামে যা খনিজ পদার্থ আছে, আসামে যে ইনফ্রাস্ট্রাকচার আছে, সাধুবাদ দিতেই হবে যে হেমন্ত বিশ্ব শর্মা এখন আসামের যে রোড, যে ইনফ্রাস্ট্রাকচার এত সুন্দর করে দিয়েছে। এখন ইন্ডাস্ট্রি শুধু এখানে করার জন্যে রেডি আছে। যদি পাওয়ার ট্যারিফটা পশ্চিমবঙ্গে যে পাওয়ার রেট দেয় সেই রেট যদি দেয়, আমি আপনাকে লিখে দিচ্ছি যে 1 বছরের মধ্যে আসামে না হলেও আরও 100-র অধিক ইন্ডাস্ট্রি হবে। না, এবার তো আমার ইনভেস্টমেন্ট সামিটে দেখা গেছে প্রায় 5 লক্ষ কোটি টাকার আপনার সাইন হয়েছে। আর তাছাড়াও যেটা কথা আপনি এখন বলছেন সুবনশিরির কথাটা, এখনও দেখা যাচ্ছে সুবনশিরির কথা বললে যে রাইজের দলের একমাত্র বিধায়ক অখিল গগৈ এবং অল আসাম ছাত্র সংস্থার সভাপতি উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য, তারা কিন্তু সেদিনও বিরোধ করেছিল এই সুবনশিরি। আজকেও তারা বিরোধ করছে। কিন্তু এখন তো আর বিরোধ করে কী হবে, এখন তো হয়ে গেছে, কিন্তু অনেক লেট। আর সুবনশির পেছনে আপনি জানেন দিবং বা অন্যান্য পাওয়ার প্রজেক্ট, আমি পাওয়ারের ওপরে আমার ইন্ডিয়ার প্রথম নিউজ পেপার নর্থ ইস্ট পাওয়ার নিউজ, আমি এখান থেকেই আমি ছাপাই। আর আমার বইও লেখা আছে, আপনি দেখবেন যে ওই সুবনশির জন্যে আরও 40,000 মেগাওয়াট পাওয়ার হয়নি। দিবং পাওয়ার প্রজেক্ট, বাকি যেগুলো বড় বড় গর্জিয়াস পাওয়ার প্রজেক্ট ছিল, এগুলো সব পিছিয়ে গেছিলো। এখন আস্তে আস্তে শুরু হয়েছে।
তো এখন পাওয়ার আমাদের অ্যাভেলেবেল হবে। দেখুন আজকে এএসিবি যদি অমরাংশুর পাওয়ার কিনছে, অমরাংশুর পাওয়ার কত টাকায় কিনছে? ম্যাক্সিমাম রেট হচ্ছে 1.5 টাকা থেকে 2 টাকা, 1 টাকা 80 পয়সা ম্যাক্সিমাম। তা আমি 100 মেগাওয়াট যদি 1 টাকা 80 পয়সায় কিনি, তাহলে আমি পাবলিককে সেটা 8 টাকায় বিক্রি করছি। কিসের জন্যে? আজকে এত পাওয়ার ইন্ডাস্ট্রি মানে হওয়ার পরে আমাদের ট্যারিফটা নিয়ে একটু সজাগ দৃষ্টি রাখতে হবে। এর জন্যে সবাইকে নিয়ে যারা ইকোনমিক্যালি বা পাওয়ার সম্বন্ধে বোঝে তাদের নিয়ে একটা কমিটি করে বসতে লাগবে গভর্নমেন্টকে। যদি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার বা পাওয়ার যদি পায়, শুনুন আমি 15 লক্ষ হাজার কোটি টাকা ইনভেস্ট করলাম, আমি ইনভেস্টের শুধু মুখে বললাম, মুখে বললে ইনভেস্ট হয় না, ইনভেস্ট প্র্যাকটিক্যালি করতে হয়। ইনভেস্ট বলার সঙ্গে সঙ্গে ওখানে চলে আসতে লাগে। আজকে যদি 1 লক্ষ হাজার কোটি টাকা একটা ইন্ডাস্ট্রি হচ্ছে, যেটা নাকি টাটা করছে নওগাঁয়, কিন্তু সেই ইন্ডাস্ট্রিটা হতেও 5 বছর লাগবে। তো টাটা যদি এগিয়ে আসে, সেরকম যারা এখানে বলে গেছে বড় বড় ইন্ডাস্ট্রি, তারা এগিয়ে এসে করুক। কবে সাবমিট হয়েছে? 4 মাস হয়েছে। কটা ইন্ডাস্ট্রি উদ্ঘাটন হয়েছে? কত জমি গভর্নমেন্ট থেকে তাদের দিয়েছে? কত অ্যালোকেশন হয়েছে? শ্বেতপত্র দিক না, এটা তো ভালো কথা। যদি ইন্ডাস্ট্রি হয়, যদি আসামের জনগণের উন্নতি হয়, যদি আমাদের ইউথের, আমাদের ইয়ং জেনারেশন যদি বাইরে যেতে না লাগে, আসামের বাইরে, এখানেই আমাদের যদি ইনকাম হয়, এখান থেকেই যদি আমরা ইকোনমিক্যালি আমরা ভালো কিছু করতে পারি, এর থেকে আর ভালো কিছু আছে নাকি? আমি জানি যে যদি ভালো করে আসামকে ঠিকমতো নিয়ে যেতে পারে, তাহলে আসাম আজকে ভারতকে দেখাবে, ভারতবর্ষের একটা মানে ভাবধারাকে নিয়ে যেতে পারবে যে এইভাবে করলে, যেরকম আজকাল যেরকম গুজরাট একটা টাইমে সবাই বলছিল যে গুজরাট মডেল, ঠিক সেরকম ভারতবর্ষে সবাই বলবে আসাম মডেল নিয়ে চলো। আমরা দেখেছি শিল্পপতিদের উপস্থিতি এবং প্রয়াত রতন টাটার উদ্যোগে অসমে টাটার অনেক ক্যান্সার ইনস্টিটিউট থেকে, হোটেল থেকে আরম্ভ করে অনেক কিছু শুরু হয়েছে। এখন আমরা দেখতে পেরেছি কিন্তু টাটার সেমিকন্ডাক্টরের কাজ কিন্তু জাগি রোডে অনেকটা এগিয়ে গেছে। এখানে লোক আসছে এবং আগামী 2-1 দিনের মধ্যে আপনার আদানি পরিবারের লোকরাও আসবে এবং বিভিন্ন শিল্পপতিরা আসছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন, কথা বলছেন, বৈঠক করছেন। তারা ইন্ডাস্ট্রির বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, টাটা ঠিক আছে, টাটা সৎ বিজনেসম্যান, সৎভাবে কাজ করে সব কিছু করে। আপনি যে আদানির সঙ্গে টাটাকে মিলিয়ে নেবেন না। আজকে মনে করুন আমি একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমি ভারতবর্ষে যেরকম আমাদের এয়ারপোর্ট, ভারতবর্ষের বিভিন্ন স্থানে এয়ারপোর্ট করতে হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করলাম, আর তারপরে সেই এয়ারপোর্টটা আদানিকে দিয়ে দিলাম, তাহলে তারা এগিয়ে আসবে না? তারা তো ওই 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 প্রফিটটা করার জন্য এগিয়ে আসবে। আমার খরচা হলো 10,000 কোটি টাকা, আমি 10,000 কোটি টাকা সম্পত্তি পেয়ে সেই সম্পত্তি থেকে, সেই টিকিট থেকে একটা পয়সা আমি নিজে রোজগার করছি। তো এরকম ইন্ডাস্ট্রিয়ালিস্ট সবাই এগিয়ে আসবে। আজকে হয়তো আদানি ভারতবর্ষের সব কিছু গ্রাস করে নিয়েছে, কিন্তু যতক্ষণ না ছোট ছোট ইন্ডাস্ট্রি না তৈরি হবে, আজকে যখন নাকি কৃষকরা তাদের নিজস্ব সম্পদ যতক্ষণ না তৈরি করবে, তাদের প্রোডাক্ট যখন বিক্রির জন্যে তাদের স্থায়ী ব্যবস্থা না হবে, যদি বড় বড় শপিং মলেও চাল ডাল চিনি শাক সবজি বিক্রি করে, তাহলে কোনো দিনও ফার্মার বা যারা নিজেরা ছোট ছোট দোকান দিচ্ছে, এগুলো তো বন্ধ হয়ে যাবে। তো এই নীতিগুলোকে চিন্তাভাবনা করতে লাগবে। আর যদি একটা জিনিস যদি আমাদের ভারত সরকার করতে পারে, তাহলে আমি সাধুবাদ দেব, যে যেহেতু আমাদের এখানে তেলটা প্রডিউস হয়, তো তেলের যদি আপনি প্রাইস দেখবেন, ভারতবর্ষ থেকে সবচেয়ে মানে মোটামুটি 4-5টা স্টেটের মধ্যে সব থেকে বেশি আমাদের এখানে। এটা কেন হবে? আমাদের এখানেই তেল, আমাদের এখানেই গ্যাস, তা তারপরে আমাদের আসামের তো একটা ফ্যাসিলিটি দিতে লাগে। এখন তো তেল আপনার বারণী থেকে আসছে তেল, তারপর গুয়াহাটি রিফাইনারিতে পাম্পিং করা হচ্ছে, তারপর এখানে রিফাইন করা হচ্ছে। কারণ তেল তো তুলতে হবে, তেল তুলেও আপনার ইয়ে করতে হবে। তো গুয়াহাটি রিফাইনারি তো বর্তমানে অবস্থা, কারণ এগুলোকে এক্সপ্যান্ড করা হয়নি, তো এগুলো বাড়ানো হয়নি। এখন নুমলীগড় রিফাইনারিকে আরও উন্নত করার চেষ্টা চলছে। তারপর আমাদের রয়েছে দুলিয়াজান রিফাইনারি। তবে আপনি আগে আরেকটা বিষয় তুলেছিলেন যে সিন্ডিকেটের ব্যবস্থা, সিন্ডিকেট ব্যবস্থায় যে কয়লা আছে সেই কয়লাতে সিন্ডিকেটের থাবা পড়েছে এবং আমরা আশ্চর্য কথা আমরা দেখেছি আসামে যে কোনো কিছু সিন্ডিকেটের একটা থাবা পড়ছে,
এই জিনিসটা থেকে সরিয়ে দিতে লাগবে। আজকে আপনি দেখেছেন যে কয়লা প্রাইভেটেশনে কয়লাটাকে ওঠাচ্ছিল, তাতে যখন নাকি মানুষের মৃত্যু হলো তখন রেড হোল মাইনিং, মানে গোটা অসম জুড়ে প্রায় 273টা রেড হোল মাইনিং আছে। আশ্চর্য কথা, এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনার কয়লা তোলার কোনো ব্যবস্থা নেই। এখন দেখা গেছে যে মেঘালয়ে গ্রিন ট্রিবিউনাল ইমিডিয়েট আপনার করেছে, তাদেরকে মঞ্জুরি দিয়েছে যে 11টা কয়লা খনিকে মঞ্জুরি দিয়েছে যে তারা সায়েন্টিফিক ওয়েতে তারা যাবে। একটা দুটো কোম্পানি এগিয়ে গেছে, সায়েন্টিফিক ওয়েতে তারা কয়লা তুলছে। কিন্তু এতদিন ভারতবর্ষে রেড হোল মাইনিংয়ে চলছিল, বা আসাম বা মেঘালয়ে রেড হোল মাইনিং চলছিল। সেই মানে ইঁদুরের মতো গর্ত করে সেখান থেকে আনা শ্রমিকরা তাদের নিজের জীবন বিসর্জন দিয়ে ওই কয়লা তুলে আনছিল। দেখুন, কোনো স্টেটের বা কোনো দেশের উন্নতি করতে গেলে আমাদের শ্রমিকদের ন্যায্য মূল্য পেতে লাগবে, আর কৃষির ওপরে জোর দিতে লাগবে। আমাদের প্রোডাক্ট আমাদেরই সেল করতে লাগবে। আমাদের প্রোডাক্ট যদি বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ওদের শপিং মলে সেল করে, তাহলে কিন্তু কৃষকরা কোনো সময় সেই ন্যায্য মূল্য পাবে না, তারা দালালের মাধ্যমে চলে যাবে, তখন তাদের আয় কমে যাবে। আর কৃষকরা যদি নিজেদের আয়ের জন্যে যদি ভালো করে না ফসল ফলায়, তাহলে তার উন্নতি কোথায় হবে? আজকে আপনি হোটেল ইন্ডাস্ট্রি, আজকে আমি যদি ফ্রিতে জায়গা পাই, আমি একটা হোটেল করব না? আজকে ম্যাক্সিমাম মানুষ আসামে আসছে কিসের জন্য? আমাকে জায়গা দাও, আমি হোটেল করব। আচ্ছা, আপনি র্যাডিসনের কি চুক্তি হয়েছিল আপনি বলুন তো? র্যাডিসনে গভর্নমেন্টের কত পার্সেন্ট ছিল, তারপরে কত পার্সেন্ট ওটা হলো, তারপরে র্যাডিসন যে মালিক এখন নিজে হলো, কিভাবে হলো? এগুলোর ওপর দৃষ্টি রাখতে হবে। আজকে আমাদের আসামে সব আছে, তো এই সব কিছুর মধ্যে যাতে ইকোনমিক্যালি সমস্ত কিছু উন্নতি হয়, আজকে যদি পাওয়ার প্রজেক্টগুলো ঠিকমতো চলে, তাহলে আপনি দেখবেন যে আসামের পার ক্যাপিটাল আপনার 1 লাখ টাকার ওপর হবে প্রত্যেক মাসে। কিন্তু আজকে এত ধার নিয়ে প্রত্যেকটা একজন মানুষ জন্মানোর পরেই 30-40 হাজার টাকা তারা ধারের ওপরে, বাচ্চা শিশুগুলো জন্মের দিন থেকে তারা ধারের মুখ দেখছে। তো এটার জন্যে যে ধরনের আমাদের ইকোনমিক্যালি গ্রো করতে হবে, বা আমাদের ধার বাদ দিয়ে নিজস্ব ইনকামের ওপর চলতে লাগবে। আর আমাদের ঠিক আছে, হয়তো ভোটের জন্যে আপনার এইসব হিতাধিকারী তৈরি করা হচ্ছে, কিন্তু হিতাধিকারী অন্যভাবেও তৈরি হয়। আজকে যে বন্ধন ব্যাংকটা হয়েছে, বন্ধন ব্যাংকটা কিন্তু হিতাধিকারীকে তৈরি করেছে অন্য সিস্টেমে, ওদেরকে পয়সা দিয়ে ওদের রোজগার করিয়ে ওদের সেই রোজগারের পয়সা ব্যাংকে রেখে তবেই কিন্তু বন্ধন ব্যাংক হয়েছে। আজকে বাংলাদেশে যে ইউনুস যে চালাচ্ছে, ইউনুস যে নোবেল পেয়েছিল, ওরও যে ফর্মুলা ছিল, সেই ফর্মুলা আমরা কেন নিতে পারছি না? আমরা হিতাধিকারীকে পয়সা দেবো, কিন্তু অন্যভাবে সেটাকে করো, যে ওই পয়সা দিয়ে যাতে ওরা ইকোনমিক্যালি আরও ভালো করে চলতে পারে, ইকোনমিক্যালি যাতে উন্নতি হতে পারে। আপনি হিতাধিকারী হয়তো ন্যায্য মানুষ যারা সত্যিকারের গরিব দরিদ্র সীমার নিচে আছে, তারা হয়তো 10টা পেলেও, যাদের নাকি পয়সা আছে বা ভালো সম্ভ্রান্ত ফ্যামিলি, তারা হয়তো 10টার মধ্যে 6টা ওরা আর 4টে ওরা পাচ্ছে। এগুলোকে বন্ধ করতে হবে। না, সরকারের তো এমএসএমই রয়েছে, বিশ্বকর্মা পলিসি রয়েছে, বিভিন্ন ধরনের পলিসি সরকাররা কিন্তু রেখেছে, মুদ্রা লোনের ব্যবস্থা করেছে সরকার। কিন্তু মানে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত লোকেরা যাতে কাজ করে খেতে পারে, তারা যাতে নিজেরা শিল্পপতি হয়ে ওঠে, তার জন্য কিন্তু সরকারের উদ্যোগ রয়েছে। আপনার মনে হয় যে শিল্পপতি নিজেরা হতে পারে? আপনার এই যে ঘরের পাশে আপনার এই কাইলিপাড়ায় যেটা ইন্ডাস্ট্রি আছে, আপনি ইন্ডাস্ট্রিটায় গিয়ে দেখে আসুন তো, যে ইন্ডাস্ট্রি করার জন্যে যে পয়সাটা খরচা করে, তার থেকে দেখবেন প্রত্যেকটা ঘর এখন যে কোটা ইন্ডাস্ট্রি তো 90% বন্ধই হয়ে গেছে। তারপরে যখন রিটেন্ডার হচ্ছে, যেটা আগে করছিল আপনার 20 বছর আগে যে রেন্ট ছিল 1 টাকা 50 পয়সা, সেই জায়গায় সেই ইন্ডাস্ট্রির এখন রেন্ট হচ্ছে 14 টাকা 16 টাকা। তাই একটা ইন্ডাস্ট্রি 1 টাকা 50 পয়সা, আরেকটা ইন্ডাস্ট্রি নতুনভাবে যখন করছে তখন 16 টাকা রেন্ট দিচ্ছে। তো এটা কি ইন্ডাস্ট্রির সৎ ইচ্ছা নাকি? আপনাকে ইন্ডাস্ট্রির পলিসিটাকে আগে ঠিকমতো করতে হবে। আমি দেখলাম
যে একজন ইন্ডাস্ট্রি আর পাওয়ার মিনিস্টার যখন নাকি প্রথম এই বিজেপি গভর্নমেন্ট এসেছিল, আমি নামটা ভুলে যাচ্ছি, এই যে বিমল বরা। না, হ্যাঁ বিমল বরা, এখনও কিন্তু ইন্ডাস্ট্রি মিনিস্টার, কিন্তু উনি যেইভাবে পাওয়ারকে একটা নতুন উদ্যমে নিয়ে এসেছিল, উনি যদি হাত না দিত তাহলে কিন্তু এপিডিসিএল আজকে প্রাইভেটাইজেশন হয়ে যেত। ওনার কারণেই আমি ওনাকে ভীষণভাবে ধন্যবাদ দিচ্ছি যে ওনার কারণেই আজকে এপিডিসিএল আপনার প্রাইভেট হয়নি। উনি যেভাবে চুরি বন্ধ করে, প্রথম অবস্থা যেভাবে চুরি বন্ধ করে যেভাবে কাজ করেছিল, ঠিক সেরকম যদি ইন্ডাস্ট্রিকে ওইভাবে করে তাহলে উনি ইন্ডাস্ট্রি মিনিস্টার, কিন্তু যেটা পাওয়ার হিসাবে উনি যেটা করেছিল ইন্ডাস্ট্রি হিসাবে হয়তো সেই রকম সাফল্য পাচ্ছে না। আরও ভালো করে আরও সুন্দর করে করলে আমার মনে হয় যে আসাম একদিন ভারতবর্ষের রূপকার হবে। আসাম যেটা বলবে সেটা ভারতবর্ষ করবে। আমরা কণ্ঠস্বরে এই অনুষ্ঠানে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহযোগিতা করার জন্য।